সাংগঠনিক জেলা সভাপতি মনোরঞ্জন জোয়ারদার রাজ্যের করে আজকের এই অনুষ্ঠান, যিনি এই কেন্দ্রের মুখ্য চরিত্রে ভারতীয় জনতা পার্টির সারা বিশ্বের নেতা নরেন্দ্র মোদীর পদ্মফুলকে যাদবপুরের মাটিতে তুলে ধরে আছেন, সেই আমাদের প্রিয় প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলি। দেখুন, আজকে আমরা মূলত যাদবপুর কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এখানে আমরা মিলিত হয়েছি। কেন মিলিত হয়েছি? পরিষ্কার এখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা নিতে যে আমরা 1 ইঞ্চি জমি ছাড়ব না। যাদবপুরের মাটি এবার ভারতীয় জনতা পার্টির গেরুয়া রঙে রাঙিয়ে যাবে, এটাই হচ্ছে আমাদের কথা। আজকে অবাক লাগে, যাদবপুরের তৃণমূল কংগ্রেস কাকে দাঁড় করিয়েছে? যাদবপুরের তৃণমূল কংগ্রেস এই ধর্মীয় মাটি উদ্বাস্তু এলাকার যাদবপুর, যেখানে 90% উদ্বাস্তু থাকে। উদ্বাস্তু মানে সনাতনীদের বাস, আর সেই সনাতনীদের ইষ্ট দেবতা শিবকে যে কন্ডম পরায়, সেই মহিলাকে এখানে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস সনাতন ধর্ম এবং যাদবপুরের মানুষকে অপমান করেছে। আজকে তার জবাব দিতে হবে। আমি তো এক সময় ভাবি, যে মহিলা, একজন মহিলা প্রকাশ্যে এত নোংরা কথা বলে কি করে? অতএব এই এলাকার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ সমাজের কলঙ্ক, ধর্মীয় কলঙ্ক, ইতিহাসের কলঙ্ক। এই কলঙ্ককে মেটানোর দায়িত্ব আমাদের। তার কারণ এই জাতীয় বিধর্মীর কোন স্থান যাদবপুরের মাটিতে হতে পারে না। আজকে যাদবপুরের মানুষের কাছে আমি আবেদন জানাতে চাই, যে যাদবপুরের মানুষ ছিলাম আমরা একদিন, কোথায় ছিলাম? বাংলাদেশে। আজকে এখানে এসছি। এখানেও যদি আমাদের দেবদেবীকে নিয়ে তামাশা চলে, আর সেই তামাশা মমতা ব্যানার্জির পার্টির লোকেরা করে, তো স্বাভাবিকভাবেই আক্রোশ তৈরি হয়। হবে না কেন? যে মমতা ব্যানার্জি ব্রাহ্মণ কন্যা হয়ে এখনো প্রচার করে বেড়াচ্ছে, আমি তো রোজা রাখি, আমি তো নামাজ পড়ি, তুমি নামাজই পড়ো, আমরা চাই না হিন্দু ধর্মে এরকম কলঙ্কিত নেত্রীকে আমরা চাই না। রাখো রোজা। কে বারণ করেছে রোজা রাখতে? বিজেপির ভয়ে। এতদিন তো আল্লাহ নামটাও করেনি। এখন কি দেখছেন আপনারা? আমি পরিষ্কার বলেছিলাম, এ মমতাকে সোজা করবার কাজ অন্য কারো নয়, বিজেপি ওকে সোজা করে দেবে। আজকে তার প্রথম লক্ষণ আপনি দেখুন। প্রথম লক্ষণ, রেল উদ্বোধন হচ্ছে, বন্দে ভারত, হাজার হাজার লোক দর্শক, তার মধ্যে থেকে 2-3 জন উৎসাহী লোক জয় শ্রীরাম বলে দিয়েছে। কেন জয় শ্রীরাম বলবে?
আমি থাকবো না এখানে, আমি ট্রেন উদ্বোধন করতে থাকবো না চলে গেলে। আমি ছোটবেলায় শুনেছিলাম, তখন তো আমাদের এলাকায় কারেন্ট ছিল না, তখন হ্যারিকেন জ্বালিয়ে আমরা পড়াশোনা করতাম। তখন আমার বাড়ির লোকেরা বলতো, ভয় পেলে রাম নাম নিবি, রাম নাম নিলে ভূত আসবে না। ভয় পেয়ে রাম নাম নিয়েছি, কিন্তু ভূত পালিয়েছে কিনা জানি না, কারণ দেখতে পাইনি। রাম নাম করেছি, ভূতকে পালাতে দেখিনি। ঈশ্বরের কি অপূর্ব কৃপা, রামজির কি অপূর্ব লীলা। ছোটবেলায় কারেন্ট অবস্থায় যা দেখতে পাইনি, দিনের আলোতে দেখলাম রাম নামে শুধু ভূত পালায় না, পেতনিও পালায়, পেতনিও পালায়। যার রাম নামে এত অ্যালার্জি, রাম নবমীর মিছিল করলে পুলিশ জেলে নিয়ে যায়, লাঠি চালাও, জেলে ভরো। রাম নবমীর মিছিল করতে গিয়ে আমারও কারাবাস হয়েছে। এখানে যারা বসে আছেন, বহু রাম ভক্ত লাঠির বাড়ি খেয়েছেন, কেস খেয়েছেন। আপনাদের ওপর আগ্রাসন নীতি নেমে এসছে। বলেছি না বিজেপি ওকে সোজা করে ছাড়বে। এবার মমতা দেবী ঘোষণা করেছেন, এখন মমতা বেগম ঘোষণা করে দিয়েছেন, এই যে কদিন বাকি রাম নবমী আসছে, এবারের রাম নবমীতে আমি ছুটি ঘোষণা করলাম। মমতা ছুটি ঘোষণা করেছে এবারের রাম নবমীতে। অর্থাৎ রাম নাম যিনি সহ্য করতে পারেন না, রামের নামে মিছিল করতে দিতে চান না, রামের নামে মিছিল হলে লাঠি চার্জ করান, তিনি এবার ঠেলায় পড়ে বিজেপির ঠেলায় এখন রাম নবমীতে ছুটি ঘোষণা করেছে। আর এই লোকসভা ইলেকশনের পর আমার নাম ডায়েরির পাতায় লিখে রাখুন, লোকসভা ইলেকশনের পর এই মমতা ব্যানার্জির মুখ দিয়ে জয় শ্রীরাম বলিয়ে ছাড়বো। এটাই হচ্ছে বিজেপির প্রতিজ্ঞা। আজকে অবাক লাগে, এরা রাজ্যবাসীর কল্যাণ চায়। কৃষ্ণনগরে প্রার্থী করেছে মহুয়া মৈত্র, প্রার্থী গতবারও ছিলেন, কিন্তু পুরো সময় লোকসভা চালাতে পারলেন না। লোকসভা শেষের আগেই ঘাড় ধাক্কা দিয়ে লোকসভা থেকে বিদায় করে দেওয়া হলো। কেন বিদায় করলেন? যে দেশের লোকসভার তথ্য বিদেশে পাচার করে টাকা রোজগার করত, এত বড় সত্য জানার পর কি করে মমতা ব্যানার্জি ওই দেশ বিরোধী মহুয়া মৈত্রকে আবার কি করে প্রার্থী করলেন? করবে না কেন? টাকার ভাগ পেলে পিসিও খুশি, ভাইপিও খুশি। অর্থাৎ সে টাকা মানুষ মারার টাকা হোক, চাকরি বিক্রির টাকা হোক, বালি বিক্রির টাকা হোক, কয়লা খাদান বিক্রির টাকা হোক, আর ছোট শিশু মারার টাকা হোক, টাকাই টাকা। তাই দেশ বিক্রির টাকা মমতা ব্যানার্জির নিতে আপত্তি কোথায়? আর আজ যখন ইডি দেখেছে, দুবার ইডির ডাক অগ্রাহ্য করেছে, তাই মহুয়া দেবীকে আমি বলতে চাই, একবার স্মরণ করুন কেজরিওয়ালের কথা। কেজরিওয়ালকেও ডেকেছিল, কেজরিওয়াল যায়নি, ভরে দিয়েছে গারদে, এখন ছটপটানি ছুটে গিয়েছে। তাই আমি পরিষ্কার বলতে চাই, এই রাজ্যে এই জাতীয় অনাচারকারী দেশ বিরোধী শক্তি, ধর্ম বিরোধী শক্তি, সনাতন বিরোধী শক্তির বিরুদ্ধে আমাদের এই লড়াই
আজ উদ্বাস্তু মানুষকে আমি বলতে চাই, উদ্বাস্তুদের জন্য ভোটাধিকারের কথা, উদ্বাস্তুদের নাগরিকত্বের কথা কংগ্রেস বলেছে, কিচ্ছু করেনি। উদ্বাস্তুদের জন্য সিপিএম চোখের জল ঝরিয়েছে, কিচ্ছু করেনি। তৃণমূল কংগ্রেস যখন আমাদের সঙ্গে ছিল তখন অনুপ্রবেশকারীর বিরুদ্ধে এই মমতা ব্যানার্জি আওয়াজ তুলেছে। অনুপ্রবেশকারীর সাথে সাথে উদ্বাস্তুদের জন্য মমতা আওয়াজ তুলেছে। আজ আজ যখন দেখছে রোহিঙ্গাদের ভোট ফ্রিতে পাচ্ছি, আজ যখন দেখছে রোহিঙ্গারা আমাকে ভোট দেবে, তো উদ্বাস্তুদের দরকার কি? তাই সিএর বিরোধিতা করো। প্রধানমন্ত্রী 2019 সালে সে পরিষ্কার বলে দিয়ে গিয়েছিল যে পরিষ্কার আমি ঘোষণা করছি উদ্বাস্তুদের নাগরিকত্ব দেব। আজ প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই যে তারা তাদের প্রতিশ্রুতি ভোলেনি। তারা বনগাঁর মাটিতে দাঁড়িয়ে, ঠাকুরনগরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন উদ্বাস্তু ভাইদের সিএ আইন কার্যকর করে উদ্বাস্তুদের নাগরিকত্ব প্রদান করব, আজ উদ্বাস্তুদের নাগরিকত্ব প্রদান হয়ে গেছে। মমতা ব্যানার্জি বলছে আমি থাকতে সিএ লাগু করতে দেব না। আমি মমতা ব্যানার্জিকে বলছি আপনি ঠিক বলেছেন, আপনি থাকতে থাকতে সিএ লাগু হবে না। আমরা জানি 2024-এর পর 4 মাসও আপনি থাকতে পারবেন না, আপনাকে বিদায় নিতে হবে। অতএব সিএ আইন লাগু হবে। অদ্ভুত একটা মিল দেখেছেন, অদ্ভুত মিল। বাংলাদেশের উদ্বাস্তুদের বিরুদ্ধে সিপিআইএম, বাংলাদেশের উদ্বাস্তুদের বিরুদ্ধে কংগ্রেস, বাংলাদেশের উদ্বাস্তুদের বিরুদ্ধে মমতা ব্যানার্জি। সবাই চায় পশ্চিম বাংলার নাম পরিবর্তন করতে। বুদ্ধদেব চেষ্টা করতে করতে হেরে গেল, সরকার চলে গেল, পারেনি। বুদ্ধদেবের অসমাপ্ত কাজ তার বোন মমতা ব্যানার্জি হাতে তুলে নিয়েছে। পরিষ্কার করে ঘোষণা করছে যে পশ্চিম কেন পাল্টাতে হবে দিদি? বলছে পশ্চিম বাংলা হলে আমাদের ডাক পেছনে পড়ে, আমরা পেছনে ডাক পাই। আমি মমতা ব্যানার্জিকে বলতে চাই উত্তরপ্রদেশও তো আমাদের চেয়ে সামান্য আগে, অ্যালফাবেটিক্যালি পেছনে। একবারও তো উত্তরপ্রদেশ বলেনি আমার নাম আমি পরিবর্তন করতে চাই। মমতা ব্যানার্জিকে বলতে চাই আপনার মমতার এম সেটাও তো মাঝখানের পরে পরে। তা মমতা ব্যানার্জি, আপনার মমতা নামটা আপনার চরিত্রের সাথে মেলে না, আর অ্যালফাবেটিক্যালি অনেক পেছনে। তাই মমতা নাম ফেলে দিয়ে অন্য কোনো নাম তৈরি করুন। অদ্ভুত অবস্থা। বাপ ঠাকুরদা পূর্বপুরুষের পশ্চিমবাংলাকে মুছে দিতে চায় কেন আপনি জানেন? পশ্চিম বাংলা মুছে যদি বাংলা হয়ে যায়, আগামী প্রজন্ম যখন আসবে কেউ প্রশ্ন করবে না যে বাংলার আরেকটা পার্ট কোথায় গেল। আজকে যতদিন পশ্চিম বাংলা থাকবে ততদিন মানুষের মধ্যে প্রশ্ন জাগবে, পশ্চিম তো আছে, পূর্ব গেল কোথায়? পূর্ব তো এখন নেই, পূর্ব তো বাংলাদেশ হয়ে গেছে। তাই কৌতূহলী মন বারবার প্রশ্ন করতে থাকবে পশ্চিম আছে তো পূর্ব নেই কেন? আর যখন পূর্ব নেই কেন আর এ প্রশ্নের যখন উত্তর পাবে তখন জানতে পারবে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে নেহরুর ক্ষমতা লিপ্সার জন্য জিন্নার নেহরুর চক্রান্তে ভারত ভাগ হয়েছে, ভারতকে খণ্ড করা হয়েছে। বাংলাদেশ এবং পাকিস্তানের সেই ইতিহাস
চোখের সামনে উঠে আসবে। উঠে আসবে নোয়াখালীর দাঙ্গা, উঠে আসবে ফরিদপুরের দাঙ্গা, বরিশালের দাঙ্গা, আর চলতে চলতে আসবে দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস। দ্য গ্রেট ক্যালকাটা কিলিংসে পুরোপুরি সুরাবর্দীর নেতৃত্বে বঙ্গ সরকার পুলিশকে চুপ রেখে একদল মস্তানের হাতে অধিকার দিয়ে দিয়েছে, লুট করো, তরাজ করো, মানুষ খুন করো, মা বোনের চরিত্রকে হরণ করো। যারা দ্য গ্রেট ক্যালকাটা কিলিংসের স্মৃতি জানেন, যারা পড়েছেন, যারা আমাদের একটা নিকটে একটা সিনেমা হয়েছিল দেখেছেন, তারা বুঝতে পারবেন কিভাবে কলকাতার বুকে মা বোনের উপর অত্যাচার হয়েছে। একের পর এক মানুষকে গলা কেটে হাওড়ার গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছে, লাল গঙ্গায় পরিণত হয়েছে। এই দ্য গ্রেট ক্যালকাটা কিলিংসের সেই স্বপ্নকে আবার জাগিয়ে আনবেন না। আমি যাদবপুর এলাকার মানুষকে বলতে চাই যে যাদবপুর এলাকার উদ্বাস্তু মানুষ, আমরা ওপার বাংলা থেকে ভিটে মাটি ছাড়িয়ে আমাদের ধর্মকে বাঁচাতে, ইজ্জতকে বাঁচাতে, সম্পত্তিকে ফেলে আমরা চোরের মতো এখানে আশ্রয় নিয়েছি। আজ যদি এখান থেকে তারা খেতে হয়, যাব কোথায়? কোথায় যাব? কোথাও যাওয়ার জায়গা নেই। তাই যাদবপুরের মানুষ শুনে রাখুন, উদ্বাস্তু মানুষ শুনে রাখুন, দেয়ালে পিঠ থেকে গেছে, আর যাওয়ার জায়গা নেই। সেই কারণে এখানেই শেষ লড়াই আমাদের লড়তে হবে। আর শেষ লড়াই যদি না লড়বে, তাহলে ওই শেষ 10টার পর মা বোনেদের পিঠে বানিয়ে দিতে হবে। পিঠে খাবে শেখ শাহজাহান, আর আপনাকে পিঠে বানানোর কারিগর হতে হবে। আমি পরিষ্কার করে বলতে চাই, শেখ শাহজাহানের তো জেল হয়েছে, ওর যারা সাকরে তাদের সাজা হবে। কিন্তু সন্দেশখালী শুধুমাত্র একটা উদাহরণ মাত্র, অজস্র সন্দেশখালী বাংলায় আছে। তাই কান খুলে শুনে রাখুন, শেখ শাহজাহানের বংশধরেরা যারা বাংলার বুকে মা বোনেদের উপর অত্যাচার চালাচ্ছেন, ভারতীয় জনতা পার্টির, মোদিজির পার্টি তাদের ছাড়বে না। আমরা মা বোনকে ভারত মাতা জ্ঞানে দেখি, আমরা মা বোনকে দেবী দুর্গা, দেবী কালী, মাতা লক্ষ্মী রূপে দেখি। অতএব সেই কারণে বাংলার মাটিতে মা বোনের অপমান হবে, বাংলার মাটিতে মা বোনের ইজ্জত নষ্ট হবে, বাংলার মাটিতে রাত 10টার পর পিঠে তৈরি হবে, রাত 10টার পর পিঠে তৈরি হবে। এই জিনিসকে আমরা কিছুতেই হতে দেব না। তাই সেই কারণে আমি আপনাদের পরিষ্কার বলতে চাই, মমতা ব্যানার্জি, আপনি তো একজন মহিলা, আপনি একবার নিজে ভাবলেন না যে রাত্রিবেলা 10টার সময় সন্দেশকালীর মা বোনের ডিউটি পড়ে তৃণমূল অফিসে গিয়ে শেখ শাহজাহান আর ওর সাগরেদদের পিঠে খাওয়ানোর ডিউটি, পিঠে খাওয়ানোর ডিউটি চলে ভোরবেলা পর্যন্ত। তারপরে ওরা বাড়ি আসে। একজন ওই এলাকার শাশুড়ি প্রকাশ্য মিডিয়ার সামনে বলছে, আমার ছেলে বিয়ে দেওয়ার পর আমি বৌমাকে আর ঘরে আনিনি, মধ্যপ্রদেশের জব্বলপুরে রেখে দিয়েছি, কারণ এখানে আনলে আমার বৌমা একটু দেখতে সুন্দর, যদি ওকেও পিঠে বানাতে হয়, তাই বৌমাকে আমি ঘরে তুলতে পারিনি। কত বড় দুঃখের কথা, কত বড় লজ্জার কথা, একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকতে এই অবস্থা। মমতা ব্যানার্জি, আমি আপনাকে বলবো, একবার কল্পনা করে দেখুন,
যদি ওই পিঠে বানানোর দায়িত্ব আপনার ওপর পড়তো, তাহলে আপনি বুঝতে পারতেন যে কি অবস্থা তৈরি হয়েছে, কি যন্ত্রণা এক মায়ের, কি যন্ত্রণা এক বোনের। অথচ আপনি লোক বিধানসভায় দাঁড়িয়ে বেমালুম আপনি সার্টিফিকেট দিয়ে গেলেন শেখ শাহজাহানকে। শেখ শাহজাহানের জন্য অনেক ভালো ভালো বাক্য আপনি ব্যয় করলেন। এত ভোট প্রিয়, মা বোনের সম্মানের চেয়েও আপনার কাছে ভোট হচ্ছে প্রিয়। আপনার কাছে মুসলমানের মূল্য অনেক বেশি। এই প্রশ্ন আমি আপনাকে করতে চাই। তাই আমি আপনাদের পরিষ্কার করে বলতে চাই, উদ্বাস্তু মানুষ, মাথা উঁচু করে বাঁচুন, মাথা উঁচু করে বাঁচুন, মাথা উঁচু করে বাঁচবার ব্যবস্থা করুন। যাদবপুর এলাকার উদ্বাস্তু মানুষদের আমি বলতে চাই, আপনাদের মাধ্যমে সেই কথা ঘরে ঘরে পৌঁছাতে চাই। আজ যাদের আমার কথা ভালো লাগছে না, আজ যারা আমার কথা বিশ্বাস করতে পারছেন না, ডায়েরির পাতায় লিখে রাখুন আমার নাম দিয়ে, আজকের ডেট দিয়ে। আমি বলে যাচ্ছি, যদি সতর্ক না হবে, আবার আপনাকে এখান থেকে উদ্বাস্তু হতে হবে। আপনার স্ত্রী, পুত্র, কন্যার হাত ধরে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। আর রাস্তায় গিয়ে পুত্র কন্যা নিয়ে, স্ত্রীকে নিয়ে দাঁড়িয়ে যখন আপনি খিদার জ্বালায় সরকারি লোহারখানার দিকে থালা বাড়াবেন, তখন মনে পড়বে বিজেপির কথা। বিজেপি বলেছিল, বিজেপির কথা শুনলে দাঁড়াতে হতো না। তাই আমি আপনাদের পরিষ্কার বলতে চাই, এই বিনাশকারী তৃণমূল আপনাকে বাংলা ছাড়া করে ছাড়বে। তোষামদের রাজনীতি আপনাকে বাংলায় থাকতে দেবে না। তোষামদের রাজনীতি আবার আপনাকে উদ্বাস্তু বানাবে। সেই কারণে এই চোরেদের হাত থেকে বাংলাকে বাঁচাতে, এই সন্ত্রাসবাদীদের হাত থেকে ভারতকে বাঁচাতে, এই চোরেদের নেত্রীর হাত থেকে পশ্চিম বাংলাকে রক্ষা করতে ভারতীয় জনতা পার্টি ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। এই যে অভিষেক ব্যানার্জি দিল্লি গেল, গ্রামে গ্রামে যাত্রা করলো, ঘুরলো, কিসের জন্য? 100 দিনের টাকা আটকে দিয়েছে মোদী সরকার। আপনার টাকা দিচ্ছে না মোদীজি, আপনার 100 দিনের টাকা দিচ্ছে না মোদীজি। এই শুনে তো বাংলার মানুষ খেপে যাওয়ার কথা, সবাই মোদীর বিরোধিতা করার কথা। আমাদের হকের 100 দিনের টাকা কেন মোদীজি দিচ্ছে না? একটাও বাংলার কোনো মানুষকে শব্দ করতে শুনেছে? একটাও মানুষ অভিষেকের সাথে গলা মিলিয়েছে? তৃণমূল কংগ্রেস ছাড়া কোন সাধারণ মানুষ কেন মোদীজি টাকা দিচ্ছে না কথা বলেনি। বলেনি তার কারণ জানে টাকা দিলে দেবে আবার ওই চোরদের। আগের টাকা মেরে দিয়েছে, এবারের টাকাও মেরে দেবে। সেই কারণে আজকে যে অবস্থা তৈরি হয়েছে, গৃহ দেওয়া হয়েছে, গরিব মানুষের বদলে তৃণমূল নেতারা আবাস যোজনাকে হস্তগত করেছে। 100 দিনের টাকা ওরা নিজেদের পকেটস্থ করেছে। একটা কেন্দ্রীয় প্রকল্পকে ওরা নিজেদের পকেটস্থ করেছে। কৃষক সম্মান নিধি, কৃষক সম্মান নিধি পশ্চিম বাংলার বুকে ঢুকতেই দিল না। তারপরে যখন দেখছে কৃষকরা ঘুরে যাচ্ছে, তখন বাধ্য হয়ে কৃষক সম্মান নিধিকে কার্যকরী করতে বাধ্য হলো। কিন্তু কয়েক লক্ষ কৃষক বঞ্চিত হয়েছে। স্বাস্থ্য সাথী করেছি আমরা, আয়ুষ্মান ভারতকে ঢুকতে দেবো না। স্বাস্থ্য সাথী করেছেন কেমন? হাসপাতালে গেলে আস্তে করে হাসপাতালের ডাক্তার বলে স্বাস্থ্য সাথীর এখানে হবে না, টাকা আপনি পাবেন না, চিকিৎসা হবে না, অন্য কোনো জায়গায় দেখুন। বেসরকারি জায়গায় গেলে বলে এখানে সাথী নেই, তো স্বাস্থ্য হবে কি করে? সেই কারণে কোথাও উপায় নেই,
কিন্তু আজ যদি আয়ুষ্মান ভারত 5 লাখ টাকার প্রকল্প যদি লাগু হতো বাংলায়, মোদিজির দেওয়া আয়ুষ্মান ভারতের সুবিধা আজ বাংলার গরিব মানুষেরা পেত। কিন্তু এরা বাংলার গরিব মানুষের কথা চিন্তা করে না, সর্বক্ষেত্রে রাজনীতি করে। রাজনীতি একমাত্র ওদের নেশা, একমাত্র পেশা। কেমন পেশা দেখেছেন তো? বিধানসভা নির্বাচন পায়ে প্লাস্টার দিয়ে চলে গেছে, বিধানসভা নির্বাচন পায়ে প্লাস্টার দিয়ে জিতে গেছে। তাই দেখছে এবার লোকসভা নির্বাচন মাথায় প্লাস্টার করে যদি চালিয়ে দেওয়া যায়, তাহলে যদি বৈতরণী পার হয়। আবার কেউ কেউ তো যে মাথায় প্লাস্টার এমনি পড়েনি, পেছন দিয়ে বাড়ির লোকেরা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। কেউ কেউ বলছে কেউ ফেলেনি, ওরই প্রিয় ভাইপো ঝগড়া করতে করতে ফেলে দিয়েছে। ওই ঘরে তখন ভাইপো ছাড়া কেউ ছিল না। সত্য কি তা ভগবানই জানে, কিন্তু যা সত্য তাই হোক। একটা কথা পরিষ্কার, কপাল ফাটিয়েও নাটক সম্পূর্ণ হলো না। কপাল ফাটিয়েও তৃণমূলের কপাল ফাটবে, কিন্তু কার্য উদ্ধার হবে না, এটা পরিষ্কার জেনে রাখো। তাই আমি যাদবপুরের মানুষকে প্রশ্ন করতে চাই, আপনারা একজন চিত্রাভিনেত্রী যিনি ভারতবর্ষের দেব দেবীকে অপমান করে, যে ভোলে বাবাকে অপমান করে, যিনি কন্ডম পরানোর এত বড় কথা বলবার পর তিনি আজ পর্যন্ত কথা উইথড্র করেনি, ক্ষমা চাননি। কিন্তু যখন ইলেকশনে দাঁড়িয়েছে, এই কদিন আগে দেখলাম সেই ভোলা বাবার স্মরণে গিয়েছে, হাত জোর করে ভোলা বাবার কাছে ক্ষমা চাইছে, ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো। কিন্তু ক্ষমা করবে না। এই ব্যভিচারীদের কোনোভাবে ক্ষমা নেই, দেব দেবীর অপমানকারীদের ক্ষমা নেই। সেই কারণে আমরা এই জাতীয় একজন হটকারী মহিলার বিরুদ্ধে আমরা এই কেন্দ্রে আমাদের বাছাই করা প্রার্থী ডাক্তার অনির্বাণ গাঙ্গুলি, যিনি শ্যামাপ্রসাদ ফাউন্ডেশনের নামে একটি বিশাল সর্বভারতীয় সংগঠনের যিনি কর্ণধার হিসাবে শ্যামাপ্রসাদ মুখার্জির ওপর রিসার্চ চালান। আমরা এমন একজন শিক্ষিত, মার্জিত, অতি ভদ্র, সজ্জন মিশুকে মানুষ, তাকে আমরা প্রার্থী করেছি এখানে। আমরা এখানে মোদিজির প্রার্থী হিসাবে এমন প্রার্থীকে পেয়েছি যিনি সকলের সাথে মিলতে পারেন, সকলের জন্য বলতে পারেন, সকলের সাথে চলতে পারেন, এমন একজন প্রার্থীকে আমরা পেয়েছি যিনি এখান থেকে নির্বাচিত হলে লোকসভার বুকে ভারতীয় জনতা পার্টির সাংসদের মুখে আপনার যাদবপুর এলাকার এতদিন ধরে যে সমস্যা লোকসভাতে ওঠেনি। আমার পূর্ববর্তী বক্তারা একের পর এক বলছিল, আগের লোকসভার সাংসদ এক তোলেনি, ও লোকসভায় যায়নি, ও লোকসভার মুখ দেখেনি, এত সমস্ত কথা আমি এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে প্রতিশ্রুতি দিচ্ছি, আমি ঘোষণা করছি, অনির্বাণ গাঙ্গুলি এই এলাকার প্রত্যেকটি সমস্যা যা লোকসভায় তোলা দরকার তা লোকসভায় তুলবে, লোকসভায় হাজিরা দেবে, আপনার এলাকার মানুষের জন্য কাজ করবে। তাই কারণ মোদিজির সরকার চলছে, মমতার সরকার, দুর্নীতির রেকর্ডধারী সরকার, কিন্তু মোদিজির সরকার 10 বছর অতিক্রান্ত 1 টাকার চুরির অভিযোগ কেউ দিতে পারেনি।
কিন্তু যা কাজের ফিরিস্তি মোদিজি রেখেছে, সেই ফিরিস্তি ভারতবর্ষের মাটিতে কখনো হয়নি। বিজেপি যে আলাদা, তার প্রমাণ এটা। 25 দলকে নিয়ে সরকার করেছিল। অটল বিহারী বাজপেয়ী যা কাজ করে গিয়েছে, ওই কাজ 70 বছরও কংগ্রেস করে উঠতে পারেনি। যে মোদিজিকে সব পার্টির লোকেরা বলতো সাম্প্রদায়িক, আরব আমিরশাহীতে মুসলমানের রাষ্ট্র, মুসলমান রাষ্ট্রপ্রধান মোদিজিকে বলছেন, হে মোদিজি, আমি এখানে জমি দিতে চাই, যদি জমিতে আপনি ভোলে বাবা একটা মন্দির তৈরি করেন, তাহলে আমরা গর্বিত মনে করব। মোদিজিকে জমি দিয়েছে কারা? মুসলমানরা, মুসলমান রাষ্ট্র। আজ সেখানে মন্দির তৈরি হয়ে গেছে, সেই মন্দিরে আজ পুজো চলছে। তাহলে মোদিজি মুসলমান বিরোধী না যারা এ কথা বলে তারা মুসলমান বিরোধী? এই প্রশ্ন আমি আপনাদের সামনে রাখলাম। আমরা কি দেখেছি? আমরা যখন রাম মন্দিরের কথা বলতাম, রাম লালা হাম আয়েঙ্গে, মন্দির ওহি বানায়েঙ্গে। রাম লালা আমরা আসছি, মন্দির ওখানেই তৈরি করব। তখন সিপিএম, কংগ্রেস, তৃণমূল সহ সব পার্টি ঠাট্টা করত। এখানে সাংবাদিকরা আছে, তারাও লিখত, তারাও বলতো বিজেপি কি রাম মন্দিরকে ছেড়ে দিয়েছে? বিজেপির এজেন্ডায় তো রাম মন্দির নেই। আর আমরা বলতাম রাম মন্দির আমাদের হৃদয়ের এজেন্ডায় আছে। রাম আমাদের আত্মা, আত্মার মধ্যে আছে। অতএব আমরা রামকে ছাড়বো কি করে? আজ আমরা দেখিয়ে দিয়েছি, মোদিজি দেখিয়ে দিয়েছেন, বিজেপি যা বলে তা করে। সারা ভারতবর্ষের মানুষ দেখেছে, বিশ্ব দেখেছে যে অযোধ্যার রাম জন্মস্থানে আজ ভব্য রাম মন্দির তৈরি হয়ে গিয়েছে। যে রাম মন্দির আজ মুসলিমরা পর্যন্ত দেখতে যাচ্ছে, মুসলিমরা পর্যন্ত পুজো দিচ্ছে। কারণ মুসলিমরা যারা, তারা তো আগে কেউ মুসলিম ছিলেন না, আগে তো সব সনাতনবাদী ছিলেন। সেই কারণে আজ ইতিহাসের উল্টা পুরাণ শুরু হয়েছে। মানুষের ভাবাবেগে আজ প্রশ্ন জাগছে, আমি কোথায়, আমরা কোত্থেকে আসছি, আমাদের অরিজিন কোথায়? আর যতই ধর্মের জাগরণ হচ্ছে, ততই মানুষের আত্মায়, মানুষের ভেতরে ধর্ম নাড়া দিতে শুরু করেছে। মানুষকে চেনাতে শুরু করেছে যে তুমি অন্য কেউ নয়, তুমি হচ্ছে সনাতনবাদী, তুমি শিবের লোক, তুমি নারায়ণের লোক। পরিস্থিতির চাপে অন্য কোথাও তুমি গিয়েছ। তাই আজ দলে দলে মানুষ তাদের চেতনা ফিরে আসছে, রামজির মন্দির দেখতে যাচ্ছে, রাম মন্দিরে প্রসাদ চাপাচ্ছে। এই যে রাম মন্দির তৈরি হয়েছে, এ ভারতীয় জনতা পার্টি সারা ভারতের মানুষের আশীর্বাদ নিয়ে করতে পেরেছে। তাই আমি আপনাদের পরিষ্কার বলতে চাই, নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার পর বিশ্বের আগে বিরাট মহামারী করোনা, যে করোনা কালে